প্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। দূরে এবং কাছে যে যেখানে আছো সবাইকে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ খুলনা শাখা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত। তো আমার প্রিয় শিক্ষার্থীগণ, আমরা আজ ইংলিশ ব্যাকরণের বা গ্রামারের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বলা যায় ইংলিশ ব্যাকরণের ব্যাকবোন। অর্থাৎ ইংলিশ ব্যাকরণ মূলত যে বিষয়টার উপরে দাঁড়িয়ে আছে তার প্রথমটা হচ্ছে ভাব বা ক্রিয়া। আর ক্রিয়া মানে হচ্ছে কাজ, আর কাজ মানেই হলো সময়। কাজের যে সময়টা, কাজ এবং কাজের সময়টা, এটা ইংলিশ ব্যাকরণের একটা মূল প্রতিপাদ্য বিষয়। আর আমরা যারা ছোটকাল থেকে ইংরেজি গ্রামার শেখার জন্য পদযাত্রা শুরু করি, তখন থেকেই এই ভাব এবং বা ক্রিয়া মানে হলো সময়, এবং ভাবের যে সময়টা, এটা সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজি বলি টেন্স, অর্থাৎ এই টেন্স সম্পর্কে ধারণা না থাকার কারণে আমরা ব্যাকরণের একটা আনন্দ, যে মজাটা, যে মূল বিষয়টা আমরা বুঝতে পারি না। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ব্যাকরণ শিখতে হলে তোমাদেরকে বা আমাদের সবাইকে প্রথমে এই যে ইংরেজি গ্রামারের এই বিষয়টা খুব গভীরভাবে বুঝতে হবে এবং জানতে হবে। তা না হলে আমরা ভালো ব্যাকরণ শিখতে পারবো না। তো আজকে আমি এই গুরুত্ব অনুভব করে আমি এটা তোমাদের আজকের লেসনে অন্তর্ভুক্ত করেছি এই জন্য যে অধিকাংশ তোমরা যারা ব্যাকরণের অন্য বিষয়গুলো সলভ করতে যাও, তখন কিন্তু এই বিষয়টা চলে আসে এবং এটা সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা না হওয়ার কারণে তোমরা ওই যে আরো এডিশনাল বা উন্নত বা একটা হাই লেভেলের যে ব্যাকরণগত যে আইডিয়াগুলো, যে থিওরিগুলো, যে রুলসগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারো না। তো আমি আজকে এই টেন্স নিয়ে আলোচনা করার জন্য মূলত তোমাদের এই ক্লাসে উপস্থিত হয়েছি। আর তোমরা যারা এখন ইতস্ততভাবে ঘোরাফেরা করছো এবং অমনোযোগী আছো, তোমরা আর সময় ক্ষেপণ না করে এখনই আমার আলোচনায় অংশগ্রহণ করো। আর আমি আজ তোমাদের টেন্সের ইন্ট্রোডাকশন এবং তার যে ক্লাসিফিকেশন এবং তাদের যে ব্রাঞ্চগুলো নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসে আমি এই বিষয়টা তোমাদের সামনে উত্থাপন করতে চাই, এবং যেহেতু এটা একটা বিস্তৃত বিষয়, এটা এলাবোরেট ডিসকাশনের প্রয়োজন আছে, এজন্য আমি এই ক্লাসটিকে একাধিক ক্লাসে বিভক্ত করে আমি সেভাবে তোমাদের ডেলিভারি দিয়ে যাব। তোমাদের লেকচারগুলো সাজানোর চেষ্টা করব। তো এসব শিক্ষার্থীরা, আমরা আজ টেন্স সম্পর্কে ধারণা নিই, প্রাথমিক ধারণা নিই। এখানে যেমন দেখো, আমি প্রথমে লিখছি টেন্স। টেন্স মানে কাল বা সময়। এখানে এই সময়টা কিসের? আমরা জানি যে আমরা দৈনন্দিন জীবনে যে কাজ করি, সেই কাজগুলো কোনো না কোনো সময়ে সম্পন্ন হয়। এই আমাদের জীবন শুরু হওয়ার পর থেকে আমরা যত কিছু করেছি, যেভাবে এই সময়টা অতিক্রম করেছি, এইগুলোই আমাদের ব্যাকরণের ভাষায় কাজের অন্তর্ভুক্ত। তো এই কাজগুলো যখন হয়ে যায় তখন সেটা পাস্ট হয়ে যায়, আর যখন আমরা করি ওই সময়টাকে আমরা বর্তমান ধরি, আর যেটা এখন আসেনি, অনাগত, আগামীতে হবে, এমন ধরনের কাজগুলোকে আমরা ভবিষ্যৎ, অর্থাৎ ভবিষ্যৎকালের কাজ হিসেবে মূল্যায়ন করি। তো এখন বিষয়টা হলো
এই কাল বা সময়টা মূলত তাহলে বোঝা যাচ্ছে যে ক্রিয়া বা কাজের সময়, অর্থাৎ কাজটা কখন সংঘটিত হচ্ছে সেটার উপরেই নির্ভর করে এই টেন্সের সময়টা নির্ধারণ করা হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কাজ মানে কি? কাজ মানে হচ্ছে ভাব বা ক্রিয়া বা কাজ। এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে ক্রিয়াটা কি, কাজটা কি? এটা একটা বিষয়। এখন এই ধারণাটা স্পষ্ট করার জন্য আমার নিজস্ব অর্জিত একটা ধারণা আমি তোমাদের আজ দেব, যেটা আমি আমার অভিজ্ঞতা লব্ধ একটা ধারণা। আমি আশা করি এটা ব্যাকরণের একটা খুবই গুরুত্বপূর্ণ ধারণা এবং এই ধারণাটা আমাদের জানা উচিত। আমি আমার ধারণা থেকে ক্রিয়া বলতে আমি সেটাকেই বুঝি, অর্থাৎ সময় অতিক্রম করার মাধ্যমটাকেই আমি ক্রিয়া বলি। এটা হচ্ছে ব্যাকরণের ভাষায় ক্রিয়া বা কাজ হলো সেটাই যেটার মাধ্যমে আমরা সময় অতিক্রম করি। তাহলে সময় অতিক্রম করার মাধ্যমটাই হলো কাজ বা ক্রিয়া বা ভাব। এখন বিষয়টা হলো এটা হচ্ছে ব্যাকরণের ভাষায় ক্রিয়া বা কাজের সংজ্ঞা বা ধারণা, একটা কনসেপ্ট। আমরা সাধারণত দেখি দৈনন্দিন জীবনে আমরা যে কাজ করি মূলত কাজের বিনিময়ে কিন্তু আমরা পারিশ্রমিক বা অর্থ, অর্থাৎ তার একটা এভালুয়েশন চাই। কিন্তু ব্যাকরণের ভাষায় কাজকে কিন্তু আসলে এভালুয়েশন হোক বা না হোক, কাজের মূল্যায়ন বা পারিশ্রমিক বিনিময়ে যে কাজ হয় সেটাও কাজ, আবার পারিশ্রমিক ছাড়াও সেটাও কাজ। কারণ আমি তো প্রথমেই তোমাদের বলেছি যে সময় অতিক্রম করার মাধ্যমটাই হলো কাজ। এটা হচ্ছে ব্যাকরণের ভাষায়। আর আমরা দৈনন্দিন জীবনে বা আমাদের ব্যক্তি জীবনে আমরা যে কাজের সংখ্যা বলি সেটার বিনিময়ে অবশ্যই কিছু মূল্য আসবে, কিছু পেমেন্ট, কিছু মানি, কিছু আর্নিং আমাদের হয়। যেমন একজন দিনমজুর যদি মাঠে কাজ করে তার বিনিময়ে সে পারিশ্রমিক পায়, তো এটাকে আমরা কাজ বলি। এটা হচ্ছে অর্থনীতির ভাষায় কাজ। কিন্তু ব্যাকরণের ভাষায় কাজ হলো সময় অতিক্রম করার মাধ্যমটাই হলো কাজ। যেমন ধরে নাও এখন আমরা ক্লাসে আছি, এখন এটা একটা কাজ, কিন্তু এর বিনিময়ে কিন্তু আমাদের প্রত্যক্ষভাবে কোনো আর্নিং বা পারিশ্রমিক আসছে না। অথবা ধরে নাও কোনো একজন তোমাদের বন্ধু সে হয়তো ঘুমাচ্ছে এই মুহূর্তে, তাহলে তার এই ঘুমটাকে হয়তো অনেকে বলবে যে এটা অকাজ, অথবা সে মনে করো যে কোনো জায়গায় আড্ডা দিচ্ছে, অথবা ধরে নাও মাঠে খেলছে, এটাকে আমরা বলবো কাজ নয়। ব্যাকরণ অর্থনীতির ভাষায় সেটা কাজ নয়, কিন্তু ব্যাকরণের ভাষায় সেটা কাজ। কারণ সে তার সময়টা খেলে অতিক্রম করছে, অথবা তার সময়টা সে ঘুমিয়ে অতিক্রম করছে, অথবা ধরে নাও কোনো ব্যক্তি যদি এই মুহূর্তে কোনো মাদকাসক্ত হয়ে সময় কাটায়, তাহলে সেটাও কিন্তু তার ব্যাকরণের ভাষায় সে কাজ করছে। কিন্তু অর্থনীতির ভাষায় এগুলোকে কাজ বলা হয় না। তাহলে আমি যে জিনিসটা তোমাদের স্পষ্ট করতে চাই, এবং এটাই হচ্ছে আমার গবেষণালব্ধ এবং আমার অভিজ্ঞতালব্ধ একটা কাজ বা ক্রিয়া সম্পর্কে সংজ্ঞা হলো যে সময় অতিক্রম করার মাধ্যমটাই হচ্ছে ভাব বা ক্রিয়া। এখন বিষয় হলো ক্রিয়া কি সেটা জানলাম, আর ক্রিয়া সম্পাদনের সময়টাকে আমরা বলছি টেন্স। তো টেন্স কয় প্রকার? টেন্স হচ্ছে আবার 3 প্রকার। ধরে নাও এই আমি একজন ব্যক্তি, আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, আমি যে স্থানটাতে এই যে দাঁড়িয়ে আছে এটা ধরে নাও বর্তমান, অর্থাৎ যে কাজটা এখন হয় বা হচ্ছে, হয়েছে বা হইতে থাকবে এমন কিছু যদি হয় বর্তমানকালে কোনো কাজ। যেমন আমি দাঁড়িয়ে আছি যে স্থানটা, যদি আমি স্থান পজিশন থেকে যদি আমি প্রেজেন্ট টেন্স ধরি, তাহলে আমার পিছেরটা ধরবো আমি পাস্ট টেন্স। কারণ আমি পিছে কিন্তু দেখতে পাচ্ছি না, এটা অতিক্রান্ত এবং এটা আমার পিছে চলে গেছে। আর সামনে যেটা আছে এটাকে আমি ভবিষ্যৎ বা ফিউচার টেন্স বলব। তাহলে টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার এদেরও ক্লাসিফিকেশন আছে, এদেরও শ্রেণী বিভাগ আছে, সেটা আমরা পরবর্তী জেনে নেব। এখন এই যে 3 প্রকার টেন্সের আমি একটা লিস্ট তোমাদের দিয়েছি। টেন্সের 3 প্রকার, সে কাইন্ডস অফ টেন্স, তার মানে টেন্স হলো 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বাংলায় বর্তমান কাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, আর ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। যেমনটা আমি বললাম যে প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ হয়, হইতেছে,
হয়ে আছে বা হইতে থাকে, চলিতেছে, এমনটা যদি বোঝে তাহলে প্রেজেন্ট টেন্স হবে। আর পাস্ট টেন্স মানে যে কাজটা হয়ে গেছে, অতীতে চলে গেছে, সেটা আর কখনো ব্যাক করবে না, ফিরে পাওয়া যাবে না। এমন ক্রিয়ার সময়টা, এমন কাজের সময়টাকে আমরা পাস্ট টেন্স বলবো, অর্থাৎ অতীতকাল। আর ফিউচার যেটা বলবো, যে কাজটি এখন সম্পন্ন হয়নি, ভবিষ্যতে হবে, অর্থাৎ যে কাজের সময়টা এখন সামনে পড়ে আছে, এই ধরনের সময় বা টেন্সের সময়টাকে আমরা ফিউচার টেন্স বলবো। তাহলে আমরা টেন্স কয়েক প্রকার শিখলাম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এবং তাদের সংজ্ঞা শিখে গেলাম। এখন প্রকাশ শিখলাম। এখন প্রেজেন্ট টেন্সের আবার চারটা ভাগ। যেমন দেখো, প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, a present continuous tense, present perfect tense, 3 number present perfect continuous tense। এই হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্সের চারটা ভাগ। তাহলে প্রেজেন্ট টেন্সকে আমরা চার ভাগে ভাগ করতে পারি: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই হচ্ছে তোমার প্রেজেন্টের চারটা ভাগ। তাহলে এটাকে যদি আমরা সেন্টেন্সের উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই, তাহলে কেমন হবে দেখো। আই ইট রাইস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ প্রথমে সাবজেক্ট হবে, তারপর মেইন ক্রিয়ার প্রেজেন্ট ফর্ম হবে, তারপরে অবজেক্ট হবে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার প্রেজেন্ট ইনডিফিনিট, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে দেখো। আই অ্যাম ইটিং রাইস। এক্ষেত্রে দেখো, এখানে আই সাবজেক্ট ঠিক আছে, আর এখানে উদ্বৃত্ত এম ভাবটা আসছে, আর মূল ক্রিয়া শেষে এখানে আইন ছিল না, এখানে আইন যুক্ত হয়েছে, অবজেক্ট আছে তাই। অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট একই, মূলত ভাবের একটু ব্যতিক্রম বা ভিন্নতা আসছে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রথমে সাবজেক্ট বলবে, তারপর অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ, আর এই তিনটার একটি বসবে, তারপর মেইন ক্রিয়াটার শেষে বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে আইন যুক্ত হবে, তারপরে অবজেক্ট হবে। এটা হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ আই হ্যাভ ইটেন রাইস। এখানে দেখো সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু একই আছে, মূল তো টেন্সের কারণে ভার্বের পরিবর্তন হয়, কারণ ভার্বকে নিয়ে কিন্তু মূলত টেন্সের ফাংশন। তো এই যে ক্লাসিফিকেশনগুলো মূলত নির্ভর করে এই ভার্বের অভ্যন্তরীণ পরিবর্তনের উপর ভিত্তি করে। তাহলে এখানে দেখো সাবজেক্ট আই ঠিক আছে, অবজেক্ট রাইস ঠিক আছে, কিন্তু এখানে হ্যাভ ইটেন। তার মানে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ওর দুটি অক্সিলারি আছে, হ্যাভ এবং হ্যাজ, দুটির একটি বসবে, তারপরে মূল ক্রিয়াটা ভিতরে হবে। যেমন এখানে ইট ছিল, এখানে ইটিং হয়েছে, এখানে ইটেন হয়েছে, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভিতরে। তো অবজেক্ট যা আছে তাই। এবার যদি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটাকে লিখি, তাহলে হবে I have been eating rice। এখানে দেখো আরো একটু পরিবর্তন আছে, এখানে have eaten আছে আর এখানে have been eating। যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট যা আছে তাই থাকলো, আর have been এই অক্সিলারিটা, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দুটি অক্সিলারি আছে, একটা হ্যাভ বিন আর একটা হচ্ছে হ্যাজ বিন। তাহলে এই দুটি সাবজেক্ট এবং তার নাম্বারের পার্সেন্ট অনুযায়ী হ্যাভ বিন এবং হ্যাজ বিনের যে কোনো একটি বসবে, আর মূল ক্রিয়াটার শেষে আই যুক্ত হবে, তারপর অবজেক্ট যা আছে তাই থাকবে। এইটা হচ্ছে তোমাদের প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ, তাদের এক্সাম্পল সহ
এখানে তোমাদের দেখানো হলো। এখন এটাকে যদি আমরা পাস্ট টেন্স করি, প্রেজেন্টে গেল পাস্টের টাইম শুধুমাত্র এখানে পাল্টে দাও, প্রেজেন্টের জায়গায় এখন পাস্ট হবে, কারণ আমাদের দ্বিতীয় নম্বর টেন্সটা ছিল পাস্ট টেন্স। পাস্ট টেন্স। তাহলে এখন যদি আমরা এখানে ধরি পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলোকে যদি আমরা এভাবে ধরি তাহলে পাস্টের চ্যাপ্টার নাম হয়ে গেল। শুধু এই জায়গাটা যদি আমরা পাস্ট বলি তাহলে আমাদের আর যা সব স্থানে থাকবে। এখন পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্সের সেন্টেন্সটাকে যদি আমরা এক্সাম্পল হিসেবে এই সেন্টেন্সটাকে যদি পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে লিখি তাহলে কি হবে? আই এট রাইস, এটা হচ্ছে V2, অর্থাৎ ভার্ব পাস্ট ফর্ম। তাহলে বোঝা যাচ্ছে প্রথম সাবজেক্ট পারবে, তারপর মেইন ক্রিয়া প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2 হবে, তারপরে অবজেক্ট যা আছে তাই থাকবে। এবার দেখো যদি এটাকে আমরা কন্টিনিউয়াস টেন্স করি তাহলে কি হবে? আই ওয়াজ, কারণ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি হলো দুইটা, ওয়াজ এবং ওয়্যার। তো সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার, পারসন এবং জেন্ডার অনুযায়ী ওয়াজ ওয়্যারের যে কোনো একটি বসবে আর মূল ক্রিয়া শেষে আইন যুক্ত হবে, তারপর অবজেক্ট হবে। এখানে সাবজেক্ট হলো আই, আয়ের পরে ওয়াজ বসে, কারণ এর এবং ইজের পাস্ট ফর্ম হলো ওয়াজ, এই জন্য এখানে ওয়াজ বসছে আর মেইন ক্রিয়া শেষে আইন যুক্ত হলো, তারপর অবজেক্টটা বসে গেল। এবার পাস্ট পারফেক্ট টেন্সের শুধু এই জায়গাটা একটু পরিবর্তন হবে। কেমন? হ্যাড, ওখানে হ্যাড ছিল, এখানে হ্যাড হয়েছে। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সের সাবজেক্টের পরে হ্যাড এই অক্সিলারিটা বসবে এবং মেইন ক্রিয়াটা ভিতরি থাকবে আর অবজেক্ট যা আছে তাই থাকবে। তার মানে হলো যে পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি হলো একটাই, সেটা হলো হ্যাড। তাহলে যে বাবার একটি সন্তান, সে তো পুরোটাই বাবার অবর্তমানে পেয়ে যাবে। তার মানে আমি বলতে চাচ্ছি যে এখানে ভাগাভাগি কে কোথায় বলবে, কে কোনটি নেবে, এমনটা প্রশ্ন করার সুযোগ নেই। অর্থাৎ এখানে আমাদের হ্যাড একটি অক্সিলারি, ওটা সব পার্সনে, সব নাম্বারে, সব জেন্ডারে বসে যাবে। একইভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে একটি লক্ষণীয় বিষয়, শুধু এই ছোট্ট জায়গা, এই জায়গাটা পরিবর্তন হবে। অর্থাৎ হ্যাড বিন, প্রেজেন্ট পারফেক্টে ছিল হ্যাভ বিন আর এখানে হচ্ছে হ্যাড বিন, শুধু এই হ্যাডটা, এবং এখানেও একটি মাত্র অক্সিলারি থাকে অর্থাৎ হ্যাড বিন, আর মূল ক্রিয়া শেষে আইন যুক্ত ঠিকই হবে আর অবজেক্ট যা আছে তাই থাকে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে এই যে স্ট্রাকচারগুলো সব পাস্ট টেন্সের চারটে স্ট্রাকচার এখানে দিয়ে তোমাদের উদাহরণ দেওয়া হলো বা দেখানো হলো। এবার ফিউচার, তাহলে আমরা যদি এখানে শুধু এই জায়গাটা পরিবর্তন করব, অর্থাৎ নাম্বার 3 তে ছিল আমাদের ফিউচার টেন্স। এখন ফিউচার টেন্সের চারটি প্রকার আছে, আমরা এই জায়গাটা বসে দেবো। অর্থাৎ ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই হলো ফিউচারের চারটা ক্লাসিফিকেশন বা ডিভিশন। এখন আমরা যদি উদাহরণের মাধ্যমে এই সেন্টেন্সটাকে ফিউচার টেন্সে লিখি তাহলে কি হবে দেখো, আই শ্যাল ইট। এখানে ফিউচার টেন্সে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল এই দুটি অক্সিলারি একটি বলবে কোন সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী। যেহেতু আই হলো ফার্স্ট পার্সন এই জন্য শ্যাল বসছে, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট আই কিংবা উই হয় তাহলে তারপরে শ্যাল করবে, আর শ্যাল উইলের পরে মেইন ভার্বটা যেটা থাকবে সেটা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হবে, তারপরে অবজেক্ট হবে। তাহলে কি হলো? আই শ্যাল ইট রাইস। এবার যদি এটাকে আমরা
ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সে লিখি, তাহলে কি হবে আই শ্যাল বি eating rice. I shall be eating rice. অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি হলো দুইটা, শ্যাল বি এবং উইল বি। তো যেহেতু এখানে আই আছে, কারণ আমি একটু আগেই বলেছি আই এবং উইল পরে শ্যাল বি আর বাদ বাকি সব জায়গায় উইল বি বলবে। এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এবার ফিউচার পারফেক্ট টেন্সে যদি আমরা করি তাহলে কি হবে, I shall have eaten rice. ফিউচার পারফেক্ট টেন্সে অক্সিলারি হলো দুইটা, shall have এবং will have। তো shall have টা শুধুমাত্র I এবং will পড়ে, অর্থাৎ বারবার একটা কথা বলছি, যেখানে I এবং will সেখানে shall be, shall have been, আর বাদ বাকি সব জায়গায় will have, will be, will have been এই অক্সিলারিগুলো বসে। এবার আমাদের বাকি থাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো I shall rice, I shall have been eating rice। ফিউচার পারফেক্ট টেন্সেও দুটো অক্সিলারি বলেছি, shall have been আর will have been। যেহেতু এখানে আই আছে এজন্য shall have been বসছে, আর মূল ক্রিয়া শেষে আইনজি যুক্ত হওয়ার কথা সেটা হয়েছে অবজেক্ট, যা আছে তাই হয়ে গেল। এই হচ্ছে তোমাদের টেন্সের সংজ্ঞা, তাদের প্রকার এবং উদাহরণ। এতক্ষণ আমরা যেটা শিখলাম মূলত এগুলোই আমরা আজকে ধারণা পেলাম। এখন এদেরকে নিয়ে আবার ডিটেইলস আলোচনার প্রয়োজন। তো আমার প্রিয় শিক্ষার্থীগণ, আমি আশা করি তোমরা আজকে টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার এবং তার যে উদাহরণগুলো তোমরা ভালোভাবে বুঝে গেছো। এখন আমাদের প্রয়োজন হচ্ছে যে এদের ডিটেইলস আলোচনা আমরা নেক্সট আরো একটি ক্লাসে, অর্থাৎ আমাদের লেকচার নাম্বার 2-তে, অর্থাৎ টেন্স নিয়ে আলোচনা করার যে আমাদের লেকচার 2-তে আমরা এই যে 3 প্রকারের সেন্টেন্স এদের নিয়ে বিস্তারিত আলোচনা বা স্ট্রাকচারালি আমরা ডিটেইলস আলোচনা শিখব। তো আজকে আমি এই ক্লাসে এতটুকু ধারণা দিয়েই আমি তোমাদের এখান থেকে বিদায় নিতে চাচ্ছি। তোমরা এই ধারণাটাই আজকে খুব সুন্দর করে আত্মস্থ করো, বারবার শোনো, বোঝো এবং এটাকে ধরে রাখার চেষ্টা করো। তো আমি আশা করি তোমরা যদি ইচ্ছুক থাকো এবং তোমরা যদি তৎপর হও, পরিশ্রমী হও এবং আমার কথাগুলোকে যদি তোমরা গুরুত্ব দাও, তাহলে এই যে আলোচনা থেকে তোমরা কিন্তু টেন্স সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবে। আর যারা টেন্স ভালো করে শিখবে, টেন্স ভালো ধরতে পারবে, এগুলো হচ্ছে ব্যাকরণের মূল উপাদান, যেটা তো আমি শুরুতেই বলেছি। এইগুলো যারা ভালো করে বুঝবে তারা কিন্তু অন্যান্য যে হায়ার লেভেলের যে ব্যাকরণগুলো আছে সব সেক্টরে, সব সেকশনে তারা কিন্তু খুবই ভালো করবে। কাজেই তোমরা প্রথমে এই ক্লাসগুলোকে খুব গুরুত্ব সহকারে নেবে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। তাহলে আজ আমি আগামী দিনে নেক্সট ক্লাসে তোমাদের পরবর্তী একটা সুন্দর ক্লাস নিয়ে টেন্সের উপরে আমরা আরও একটি ক্লাস নিয়ে হাজির হব এবং সেখানে তোমরা সবাই উপস্থিত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। কি আমাদের